আপনি বাদে আর কোনো নারীর সাথে তার সম্পর্ক আছে? পিয়াসী ঘাবড়ানো বাদ দিয়ে তৌসিফের দিকে তাকাতেই দেখলো তৌসিফ তাকে খেয়ে ফেলবে ঠিক অমনভাবে দৃষ্টি দিয়ে রেখেছে। পিয়াসী হড়বড়িয়ে বলে উঠল, পুরো এলাকা জানে। আর তুই তুই কি জানিস? আচমকা পৌষের গলা, স্বর আর সম্বোধন বদলে গেল। আপনি থেকে সোজা তুইতে আগমন তার। পিয়াসী রাগী দৃষ্টি ফেলে বলল, বেয়াদব মেয়ে, তোমার কত বড় আমি জানো? জেনে কি কাজ আমার? ভাগ এখান থেকে, না হয় চুল টেনে দুটো পটকানি দিবা একদম, এখানেই ভেটকি লেগে যাবি। তৌসিফ এগিয়ে আসতে আসতে পিয়াসী বলে উঠল, কত নারী নিয়ে তৌসিফের বদনাম আছে জানো? সোহাকে নিশ্চয়ই যেন। বাকিটা শোনার অপেক্ষা পৌষ করলো না, হামলে পড়েছে পিয়াসীর উপর। পিয়াসীর রং করা চুলগুলো টেনে ধরে গালে মুখে আঁচড় কাটতে কাটতে বলতে লাগলো, কুত্তি, তুই চিনিস আমায়? আমার সংসারে আগুন লাগাস? তোর চুল ছিঁড়ে শাক করে খাবো আমি, শালি। আমার সংসারে আগুন লাগাতে চায়, তোর মুখ ভেঙে দিবা একদম। মানুষজন জড়ো হতে সময় লাগলো না। তৌসিফ তাড়াতাড়ি পৌষকে ধরলো, পিছন থেকে ধরেও সরাতে পারছে না। পৌষের যেন শক্তি বৃদ্ধি পেল হঠাৎ। পিয়াসীর চুলও ছাড়ছে না। তৌসিফ বহু কষ্টে ছাড়ালো। পিয়াসীর যেন দম আটকে আসছে। গার্ড চলে আসা মাত্রই পিয়াসীকে সুযোগ না দিয়ে তৌসিফ গার্ডদের বলল পিয়াসীকে সরাতে। অতঃপর পৌষকে নামালো। পৌষ সমানতালে বাংলা ভাষায় উচ্চতর গালি দিয়ে যাচ্ছে। তৌসিফ না পেরে ওকে নিয়ে বেরিয়ে এলো। পৌষ ঝটকা মারে সরে দাঁড়ায় তৌসিফ থেকে। রাগে ফুঁসতে ফুঁসতে হাঁটা ধরে অচেনা রাস্তায়। রাগে মাথাটা দপদপ করছে। তৌসিফকে কিছু বলারও সুযোগ দিচ্ছে না। তৌসিফ শক্ত হাতে ধরলো। এবার নিজেও রাগ দেখিয়ে বলল, হয়েছে। কেন, কষ্ট লাগলো বুঝি? পোস্টার। এক্ষুনি বাসায় যাব। ওকে ফাইন, হোটেলে ব্যাক করছি। হোটেল ফোটেল না, সোজা বাসায় যাবো এখন, এক্ষুনি দেশে ফিরবো। এই কেন এনেছেন পুরাতন বউকে জ্বালাতে? তৌসিফ ওকে টেনে গাড়িতে তুললো। রাস্তায় মানুষ দাঁড়িয়ে ওদের নাটক দেখছে। পৌষ গাড়িতে দূরত্ব রাখলো। হোটেল রুমে পৌঁছেও নিজের লাগেজ গুছাচ্ছে। তৌসিফ হাজার বুঝালেও বুঝ মানতে নারাজ। তৌসিফ ওর বাহু ধরে নিজের কাছে টানলো। দুই বাহু চেপে ধরে বলল, এখানে এনেছি কারণ আমার পুরাতন বেশ কিছু বন্ধু আছে এখানে। আছে এখানে? পোশাক, মাথা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডাই আছে। ওই আমার সংসারে আগুন লাগায়, ওর কি দোষ? ইচ্ছে করে ওকে দেখাতে এখানে এনেছেন আপনি? এই, ও আপনাকে ছাড়লো কেন? সোহার জন্য? এত এত প্রেম তাকে বলেনি সোহার সাথে বোনের সম্পর্ক? ও সরি, বোন তো না, সোহা। এর মানে কি? পুরো এলাকা কেন বলে এটা? পিউ কেন ডাকলেন তাকে? কেন অস্ট্রেলিয়ায় আসতে হলো? কেন পরিষ্কার করেননি সোহাকে? কে হয় আপনার? আর পিয়াসী কেন বলল বিভিন্ন নারী? কয় বউ আপনার, নাকি বিয়ে ছাড়াই? আর কিছু বলার আগেই পৌষের ডান গালে দানবীয় এক চর পড়ল। ছিটকে বিছানায় গিয়ে পড়ল পৌষ। তৌসিফের চোখ দুটো তখন টকটকে লাল দেখাচ্ছে। রাগ তার সহজে উঠে না, উঠলে নিয়ন্ত্রণ থাকে না। তার শিরা উপশিরা তখন ডপ করে জ্বলছে। পৌষ দমে যায়নি, বরং তেজি গলায় বলে, সত্যি গায়ে লাগলো নাকি? কি কথা বলুন, আজ উত্তর দিতেই হবে আপনাকে। তৌসিফ তালুকদারের কত নারী সঙ্গ আছে, আমার জানা দরকার তা। তৌসিফ ওর গাল দুটো চেপে ধরে হিসিয়ে শুধু বলল, কুকুরের পেটে ঘি হজম হয় না। অতঃপর সে উঠে গিয়ে রুমের দরজাগুলো সবগুলোর লক অ্যাক্টিভ করে দিল। পৌষ ঝাঁঝালো গলায় বলল, এক্ষুনি দেশে যাব, আমি থাকবো না আমি এইখানে। ব্যবস্থা করছি। অতি ঠান্ডা অথচ হিংস্র সেই কণ্ঠস্বর। আপনি কোথায় ছিলেন? সোহার প্রশ্নের উত্তর করে না মেহেদি। সোহা আবারও বলে উঠল, কথা বলুন মেহেদি। আজ সপ্তাহখানেক ধরে রাত কোথায় কাটান আপনি? এত টাকা কোথা থেকে আনছেন? মেহেদি, আপনি কি খারাপ কোনো কাজে জড়াচ্ছেন? মেহেদি ওর দিকে তাকিয়ে মুচকি হাসলো। গোসল করে এসেছে মাত্র, চুলগুলো মুছে খাটে বসে বলল, সামনের মাসে 3 রুমের ফ্ল্যাট নিব আমরা সোয়া। মিনুকে এনে রাখবো। আচ্ছা এক কাজ করি, রাতে তো আমি বাসায় থাকি না, মিনুকে এনে রাখো। তোমার সাথে এখানে থাকলো, সকালে বাসায় ফিরে আমি মায়ের রুমে থাকবো নি। সোহা সহ্য করতে পারল না। মেহেদির হাতটা ধরে আতঙ্কিত গলায় বলল, কি বলছেন মেহেদি? আপনি এমন ছিলেন না। আমি তো বারবার বলছি, আমি শুধু আপনাকে বোঝাতে চাইছিলাম এত হিসেবি হতে নেই। খরচ তো হয়ই। আমার টাকা আছে, আমার সম্পদ যা আমাকে দেওয়া হয়েছে তা আপনি নিন। কেন নেব? কি আজব কথা মেহেদি, বউ হই আপনার। আচ্ছা তুমি সব বাবুকে দিও, আমার লাগবে না। বলুন, রাতে কোথায় থাকেন? সত্যি বলছি, আরেকটা বিয়ে করে নি। মেহেদি হাসলো।
সোহা বিরক্ত হয়ে ওর হাত চেপে ধরতে কপাল কুচকায় মেহেদি। সোহা তাকালো মেহেদির হাতের দিকে। ও তাকিয়ে রইল, শুধু হাঁ করে তাকিয়ে রইল। সুন্দর একজন শিক্ষকের কলম ধরা হাতটা কাটাছিঁড়া হয়ে আছে, চামড়া ছিলে আছে কিছু জায়গায়। সোহার চোখের গরম পানির ফোঁটা পড়ল মেহেদির ক্ষতবিক্ষত হাতে, জ্বলে উঠল সেই হাত। সোহা তখনও দেখছে এ কোনো শিক্ষকের হাত না, এটা কোনো দিনমজুরের হাত। না জানি কত ইট আর বস্তা টেনেছে এই হাত। সোহা কি মনে করে হঠাৎ মেহেদির শার্টের বোতামগুলো খুলল। গা থেকে শার্ট সরাতে দেখা গেল তার সুন্দর অপরিপক্ক কাঁধ দুটো সন্তান তুলার বদলে তুলেছে ভারী কিছু বস্তু। সোহা হাউমাউ করে কেঁদে উঠল। হঠাৎ ধপ করে বসে পড়ল মেহেদির পায়ে। মেহেদি ওকে বুকে নিতে চাইলেও পারল না। সোহা আহাজারি করে উঠল। দরজায় শাশুড়ি ধাক্কাচ্ছে, কি হয়েছে জানতে। কেউ খুলে না। সোহা চিৎকার করে কাঁদতে কাঁদতে শুধু বলল, আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমাকে ত্যাগ করুন মেহেদি, আপনার সুখ সব নষ্ট করে দেব আমি। হঠাৎই বৈরী হাওয়া বইতে লাগলো অস্ট্রেলিয়ায়। বাইরে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। নিউজ মিডিয়া সরাসরি সম্প্রচার করে যাচ্ছে আবহাওয়া। ঝড়ো হাওয়ার মাঝে উত্তাল পানি, মাত্রাতিরিক্ত ঠান্ডায় মানুষ জমে যাওয়ার উপক্রম। সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রাস্তাঘাট ততক্ষণে বন্ধ। যাতায়াত ব্যবস্থার বন্ধ করার অন্যতম কারণ হলো দুর্ঘটনা প্রতিরোধ। টিভির সাউন্ডটা আরেকটু কমিয়ে দিল পৌষ। রিমোটটা পাশে রেখে এদিক ওদিক ফোন খুঁজলো। তার ফোনটা পাওয়া যাচ্ছে না। নাক আর মাথা জ্যাম হয়ে আছে। মুখ খুলে শ্বাস নিল কিছুক্ষণ, বড় বড় দম ফেলে। বুকের ভেতর অস্থির লাগছে তার। তৌসিফ এখানে নেই। বাইরের অবস্থা ভয়ঙ্কর। শরীর ঠেলে বহু কষ্টে উঠে বসলো পৌষ। কোমরের দিকটা ব্যথার দরুন চোখ মুখ খিচে নিল। নিজেই হাত দিয়ে চেপে ধরলো। চোখ দিয়ে টুপটাপ পানি পড়লো। কতক্ষণ চাপা স্বরে কেঁদে বিড়বিড় করলো, কোথায় গেলেন আপনি? কোথায় আপনি? কোথায় গেলেন? আমার কথা কি ভুলে গেলেন? আপনাকে এত এত ভুল সত্ত্বেও আমি কেন আপনাকে ভুলতে পারি না? এই ঠান্ডার প্রকোপের মাঝেও কেন আমার ভেতর জ্বলছে? আপনি আমায় কোন প্রেমে মত্ত করে গেলেন? একা ফেলে গেলেন কেন? আমি কি ভুল ছিলাম? শাস্তি কেন আমার বেলায় এত কঠিন হয়? আপনি কি বোঝেন না? নাকি বুঝেন বলেই আমার শাস্তির সময় বৃদ্ধি করেন? ফিরে আসুন প্লিজ, ফিরে আসুন। চোখ দুটো সহসাই লাল হয়ে ওঠে। ধীরে ধীরে রাত কাটিয়ে সকাল হলো। ঝড় কমেছে কিছুটা। মানুষজন চলাফেরা শুরু করলো। কেউ কেউ পৌষকে দেখলো। ম্যানেজার তার নাস্তা পাঠালেও পৌষ ঘুরে তাকালো না। তার দৃষ্টি নড়েনি। সে দেখতে চায় কতক্ষণ তৌসিফ তাকে অপেক্ষা করায়। সময় গড়িয়ে তখন দুপুর। খুবই অল্প সূর্য উকি দিল। এক ফালি রোদ সেকেন্ডের জন্য পৌষের উপর পড়ে পরক্ষণেই হারিয়ে গেল। দুপুর হতেই লোক যাতায়াত বাড়ে। এত মানুষ আসে অথচ তৌসিফ আসে না। কালো রঙের একটা গাড়ি লনে আসলো। পৌষ তখনও সোজা দৃষ্টি ফেলে তাকিয়ে। মোটা জ্যাকেট গায়ে গাড়ি থেকে নামলো তৌসিফ। সোজা হেঁটে ভেতরে ঢুকবে সে। খুবই তাড়ায় আছে যেন। সে তার হৃদয়ের এক টুকরো এখানে রেখে গিয়েছে। তাড়াহুড়োয় সে আশেপাশে খেয়াল করে না। মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গেল সে। হঠাৎই কপালে ভাঁজ পড়ল। ছাইরঙা চাদর গায়ে মুড়িয়ে কেউ একজন বসে আছে বেঞ্চে। তৌসিফ তড়িৎ বেগে পিছু ঘুরল। তার হৃৎপিণ্ড দাপিয়ে উঠল তৎক্ষণাৎ। সমস্ত শরীর যেন সেকেন্ডের জন্য প্রতিক্রিয়া জানাতে নারাজ হলো। শক্তপোক্ত মুখ চোখ হঠাৎই অসহায় হয়ে এলো। অতিরিক্ত চাপ অনুভব হলো তার। দুই একবার এদিক ওদিক তাকালো। সবই তো ঠিক আছে, তাহলে কেন তৌসিফ নিজে ঠিক নেই? এই মেয়েটা পুতুলের মতো এখানে বসে আছে, কিন্তু কেন? এটা কি তার বসার জায়গা? তৌসিফ কি তাকে এখানে রাখতে বলেছে? কেউ কেন তার কলিজার যত্ন নেয় না? কেন তৌসিফ কারো ভরসায় রেখে গেলে বারবার হতাশ হয়? টাকা দিয়েও কেন কাজ হয় না? কেন হয় না? তৌসিফ কি বলে যায়নি ওর জানটার খেয়াল রাখতে? তৌসিফ কি টাকা দিয়ে যায়নি? তাহলে কেন পৌষ এখানে থাকবে? তৌসিফ বাদে কেন কেউ ওর তোতা পাখির খেয়াল রাখে না? তৌসিফের কান্না পেল আজ, ভীষণ কান্না পেল। তার মনে পড়লো তার মায়ের কথা। মা বাদে কেউ তার খেয়াল রাখতে পারেনি, কখনোই পারেনি। তাইফা আপা সংসার সামলে তৌসিফকে ততটা খেয়াল করতে পারেনি। সে ভালোবেসে গিয়েছে শুধু। এতিম হওয়া বড় এক জ্বালার বিষয়। এদের অতি আপন বলতেও কেউ থাকে না। এই এক পৌষ এলো জীবনে, অতঃপর খুব কম সময়ে তৌসিফ নিজের খেয়াল রেখেছে। তার পায়ের নখটা সহ এই পৌষ কেটে দেয়। এত ভালোবাসা কেন ফিকে পড়ে যায় বারবার? উত্তর তৌসিফ জানে না। দু এক পা বাড়িয়ে এগিয়ে এলো বেঞ্চের কাছে। আস্তে ধীরে বসলো, একদম গা ঘেঁষে। পৌষ মাথা নিচু করে নিল। তার দৃষ্টি গোটা এক রাত এক সকাল পর সরল এখন। তৌসিফ দুই হাতে ওকে টেনে নিজের বুকে নিল। পৌষ উষ্ণতা পেল, মুখটা বুকে রাখলো। তৌসিফ ওর মাথাটা চেপে ধরলো সেখানে। কেউ কোনো কথা বলল না। খুব যত্নে ওকে কোলে তুললো তৌসিফ। ওরা এগিয়ে গেল রুমের দিকে। বিছানায় পৌষকে রেখে তৌসিফ দরজা আটকালো। রুমে হিটার আছে, তবে অফ করা। তৌসিফ তাড়াতাড়ি তা অন করলো। গত রাত থেকে তাপমাত্রা শুধু কমছে। এগিয়ে এসে গায়ের জ্যাকেট খুলে বিছানায় উঠে গেল। একটানে বুকে নিল পৌষকে। আজব, আজ পৌষ কাঁদছে না। তৌসিফ ওকে শক্ত করে জড়িয়ে রাখলো। বুকে নিয়ে মোটা কম্বলে ঢাকলো। পৌষের পুরো শরীর জমে আছে। তৌসিফ দেখলো ওর নাকটা ঠান্ডা হয়ে আছে। ও জানে একটু ঠান্ডাই নাক ব্যথা করে পৌষের।
তৌসিফ ওর কপালে সময় নিয়ে চুমু দিল, ফাটা ঠোঁট জোড়ায় আঙ্গুল বুলালো বেশ কিছুক্ষণ। পৌষ প্যাচ প্যাচ করে বলল, বাড়ি যাব না? যাব। ও তৌসিফ ওদের মাথা বের করে, পৌষকে ধরে বসিয়ে ড্রয়ার থেকে ফোন বের করে কল লাগায় খাবার দিয়ে যেতে। মিনিট পাঁচেকের মাঝে হাজির হলো খাবার। পৌষ চুপচাপ খেলো, ওর ক্ষুধা লেগেছে। তৌসিফ নিজেও গোসল সেরে এসে পাশে বসলো, খেলো। নিজ হাতে পৌষের মুখটা মুছে দিয়ে বলল, এখন শুনবে? শুনবো। গতরাতে তৌসিফ ঠান্ডা মাথায় পৌষকে বলেছিল সে প্রতিটা প্রশ্নের উত্তর দিবে পৌষকে। পিয়াসী এবং ওর গল্প যা আজও অজানা তা জানাবে তৌসিফ। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। পৌষ মেনে নিয়েছে, সে ধৈর্য ধরেছে। গতরাতের আদরটুকু স্বাচ্ছন্দ্যে নিয়েছে। পৌষের মতো মেয়েরা মানুষ চিনে। পৌষ এতটুকু তো জানে তৌসিফ তাকে অবহেলা করবে না। সে ভালোবাসা চিনে, ভালোবাসার ধরনও চিনে। যে পৌষের জন্য আজ পর্যন্ত তেমন কেউ ব্যস্ত হয়নি, সে পৌষের জন্য তৌসিফ সবসময় দু হাত বাড়িয়ে রেখেছে। একদিনের আসা প্রশ্নের মুখে পৌষ এতদিনের ভালোবাসা ভুলবে না, তার দ্বারা সম্ভব না। তৌসিফ পৌষের অল্প লাল হওয়া গালে হাত বুলালো, জিজ্ঞাসা করলো, ব্যথা আছে? না। আচ্ছা আমি বলছি, তবে তার আগে ওয়াদা করো আমাকে আর ভুল বুঝবে না পৌষার। এই প্রথম কৈফিয়ত দিচ্ছি কাউকে আমি, এমন কাজের কৈফিয়ত যার প্রয়োজন আমার জীবনে নেই, না আছে গুরুত্ব। কৈফিয়ত দিয়ে যদি সবটা সুন্দর হয় তাহলে দিদি মন্দ কি? এত ভালোবাসা আজ পর্যন্ত কাউকে বাসিনি, না হয় কৈফিয়তের প্রশ্নে উঠতো না। তৌসিফ একটু থামলো, পৌষের হাত দুটো ধরে বলা শুরু করলো, আমার পিঠে কালো দাগ দেখে তুমি একদিন জিজ্ঞাসা করছিলে না ওটা কিসের দাগ? পায়েও দাগ দেখেছো? হ্যাঁ। প্রিয়র সাথে রিপোজের পর এক রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ব্লাড বের হয়, পাওয়া যায়নি। সেদিন আমাকে রক্ত দিয়েছিল সোহা। ওর সাথে রক্তের কোনো সম্পর্ক আমার নেই, তবুও আমাকে সেদিন যে উপকার করেছিল তার বদলতে আজ আমি এখানে বসে আছি। 5 মাস হাঁটতে পারিনি, বাসায় ছিলাম। সোহা আমাকে সাহায্য করেছে বিভিন্নভাবে। কথা শেষ হওয়ার মাঝে পৌষ প্রশ্ন করে, কেমন সাহায্য? এই তো বউ বলে কথা। বলুন ঠিকঠাক। বিজনেসের কাজে সাহায্য করেছে। সেই সুবাদে 2-1 ঘন্টা রুমে থাকা হতো ওর। কাজের লোকেরা ভাবির কানে সব কথা দিল, তারা তেলকে তাল বানিয়ে ছাড়লো। সোহার সাথে আমার অবৈধ সম্পর্ক। কেউ কেউ বলতো আমি ওকে বিয়ে করেছি নাকি, কেউ বলতো কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক। উপরওয়ালার কসম কেটে বলছে, আমার সামনে আজ পর্যন্ত কেউ এই কথা বলেনি। যদি বলতো হয়তো উত্তর আমি দিতাম ভিন্নভাবে। ঘরের শত্রু বিভীষক আমার 2 ভাবি ছড়িয়েছে এই কথা। সোয়ার এই উপকারের বিনিময়ে আমি কখনোই ওকে তেমন কিছু বলতাম না। উল্টো আমার জন্য একটা মেয়ে চরিত্র খারাপ হয়েছে সকলের দৃষ্টিতে। শেষ সময় হতেও খারাপ করতে চেয়েছে, তাই সেই নিম্ন মধ্যবিত্ত ঘরে পাঠিয়েছি আমি ওকে। সেখানে ও বুঝবে জীবন কোথায় ছিল ওর। তবে হ্যাঁ, মেয়েটি ভালো ছেলে, তার নিশ্চয় তো আমি দিচ্ছি। আমি ওর খারাপ করিনি। যে লো বউ করেছে সে কিছু সম্পৃক্ত ওকে দিয়েছে। দম আটকে পৌষ প্রশ্ন করে, পিয়াসী কেন বললো সোহার কথা? আমি কি জানি? মানে? এটা পিউ জানে। পিউ গতানুগতিক সোয়া কম আমাদের সাথে ছিল, বেশিরভাগ গ্রামেই ছিল। আর ওর সাথে পিউ সম্পর্ক ভালো ছিল। আমি আন্দাজে বলতে পারি, হয়তো তোমাকে নাড়া দিতেই ও সোহাকে টেনেছে। কিভাবে জানলো? তৌসিফ বিরক্ত হলো, বলল, হাউ ক্যান আই নো? পরক্ষণেই বলল, বড় ভাই বলতে পারবে। উনি কেন বলবে? বড় ভাবি সৎবোন পিউ। কি? এক প্রকার চিৎকার করে উঠল পৌষ। তৌসিফ হাসলো, বলল, জীবন রহস্যেরা পোশাক, যত গভীরে ঢুকবে তত অতলে হারাবে। ও কেন বললো ভিন্ন নারী সঙ্গ? ডিভোর্সের পর জেনেছিলাম পিউ এক বিদেশি ছেলের সঙ্গে ভেগেছিল। আমার মুখে কালি দিয়েও পালিয়েছিল। ক্লাবে যাতায়াত বেরিয়েছিল। তবে আমার বুকে হাত রেখে বলছে, পোস্টার দ্বিতীয় নারী আমার জীবনে তুমি। পিউর পর তুমি বাদে কাউকে গভীরভাবে স্পর্শ করেনি। হালকাভাবে করেছেন? হুম। কিভাবে? ওই হাত ধরা পর্যন্ত। লুচ্চা মতো ছাড়লেন না? ওই পোস্টার একবার ধরেছিলাম বলে বন্ধুদের পাল্লায় পড়ে, তবে ওই হাতে ধরেছিলাম। কিসমিস হানি। পৌষ চুপ রইল। ভেতরে খুব সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে, ও জানে, তবুও কেন জানি তৌসিফ আগে কারো ছিল তা আজ মানতেই কষ্ট হচ্ছে। তৌসিফ পৌষের গালে চুমু দিয়ে বলল, এটার জন্য আমি খুব করে মাপ চাচ্ছি। আচ্ছা, যেদিন আমরা এখানে আসবো সেদিন হেডলাইনে দেখলাম আপনার উপর থেকে সকল মামলা তুলে নেওয়া হয়েছে। তাহলে কাল রাতে আপনি মামলার কথা বললেন ফোনে, কেন? তৌসিফ মৃদু হাসলো, বলল, ওই যে বলেছিলাম না, কুকের পেটে ঘিও জমায় না।
আমি ভেবেছিলাম রাজনৈতিক কোনো কারণে আমার জাহাজে মাদকদ্রব্য চালান করা হয়েছে, কিন্তু না, সেই কাজ করেছিল পিউর বর্তমান জামাই। পিউর নামে আমি কিছু সম্পদ লিখে দিয়েছিলাম, যা ও ভেগে যেতেই সরিয়ে ফেলেছি। তার মধ্যে জাহাজেরও কিছু ছিল, ও সেটা হাতিয়ে নিতে ওই চাল চেলেছিল। দেশে এর বিচার সম্ভব না, তাই একসাথে হানিমুন আর কোর্টের কাজ সামাল দিতে এখানে আসা। কাল থেকে আজ পর্যন্ত পিউর স্বামীকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে এলাম। এত দেরি হলো কারণ আবহাওয়ার কারণে রাস্তা বন্ধ ছিল। ও জানতো আমি এখানে এসেছি, তাই সে সুযোগে সংসারটা ভাঙতে তোমাকে টার্গেট করেছিল। ও সফলও হয়েছে পোশরাত। 2 মিনিটে তুমি বিশ্বাস ভেঙে ফেললে। পৌষ অবাক হয়ে বলল। গত রাত থেকে ভাবছিলাম আপনি আমাকে কুকুর বলেছেন। তৌসিফ কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল। মাথা গেছে তোমার? ওইখানে শুধু আমি ছাড় দিয়েছিলাম বলে পিউ এত বার বাড়তে পেয়েছে। না হয় এতদিন থালা হাতে ভিক্ষা করত, এখন কোর্টে চক্কর কাটবে কয়েকটা বছর। তোমার মাথায় এত দিকে চলে, এদিকে চলে না? পৌষ নিজের ভুল সরাসরি ঢাকতে চাইল, হুড়মুড় করে বলে উঠল। সব বুঝলাম, কিন্তু এখনো ওই ওই কে পিউ পিউ কেন করছেন? লজ্জা করে না? তৌসিফ বিরক্ত হলো, বলল। ও আমার ক্লাসমেট ছিল পোশরাত, ওকে আমরা কেউ কখনো পিয়াসি ডাকিনি, সবাই পিয়া অথবা পিউ ডেকেছি। পৌষ সকল প্রশ্নের উত্তর পেয়ে চুপ হয়ে গেল। তৌসিফ ওকে কাছে টানলো, নিজের কোলে বসিয়ে কাঁধে মাথা রেখে জিজ্ঞাসা করলো। গত রাতে বেশি কষ্ট পেয়েছিলে? হুম এখন কমলো? হুম আদরের ব্যথা বেশি ছিল? একটু একটু এখন ঠিক আছে? একটু একটু। আমাকে কাছে না দেখলে একদম দেবদেশী হয়েছে এখনো পোশরাত। আমাকে জ্বালাও কেন? তখন এভাবে বসেছিলে কেন? তোমাকে দেখে আমার এমন কেন লাগছে বলো তো? আমার তো ভেতর জ্বলে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। আমার তো আপনি ছাড়া কেউ নেই। যদি কেউ হয়? কেন, আপনি ছেড়ে দিবেন আমায়? জানে মেরে দেবো, ছাড়বো না। তাহলে? তাহলে বোঝাচ্ছি তোমাকে। একটুও না, দামড়া বেটা, আমি মরে যাব, ছাড়ুন। পৌষের কথায় তৌসিফ হেসে ফেললো, আলগোছে ওকে বুকে আগলে নিল। ও জানে পৌষ ওকে ছাড়বে না, সেই রাস্তা তৌসিফ রাখেনি। তাদের বিবাহ নামায় এটা লেখা ছিল। পৌষ স্বেচ্ছায় কোনোদিনই তৌসিফকে তালাক দিতে পারবে না। হয়তো পৌষ জানে না, কিন্তু তৌসিফ সহ বাকিরা জানে। তবুও কেন জানি তৌসিফ একটু 19-20 হলেই ভয় পায়, পৌষকে হারানোর ভয়। পৌষ আস্তে করে বলল। দেশে কবে যাব? আর কিছুদিন থাকি। একদিনও থাকতে চাই না। কারণ? ভয় পাই আমি। কিসে? আপনাকে হারানোর ভয় হয় আমার। যদি এখানে হারিয়ে ফেলি? তৌসিফ পৌষের গালটায় আদর দিল, চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, বলল। খুব সরি আমি। আমিও। তোমার আর প্রশ্ন আছে? আপাতত নেই। বলেই পৌষ হাসলো। সে ভালোবাসে এই পুরুষটাকে, বয়সে বড় মানুষটাকে দেখলে এখন প্রেম প্রেম লাগে। তৌসিফ নামটাই তার কাছে এখন আস্ত এক ভালোবাসা। এই কাজটা আপনি কেন করলেন মেহেদি? আমাকে কোন দায়ে ফেলতে চাইছেন আপনি? আর কত মাপ চাইবো আমি? আমি কি এত বড় ভুল করলাম যার মাপ নেই? সোহা এক নাগারে বলল কথাগুলো, তার বুকটা ওঠানামা করছে। মেহেদি বাসা পাল্টাতে চাইছে, নতুন বছরে নাকি নতুন বাসায় উঠবে। সোহা তখন থেকে নানানভাবে ওকে নিষেধ করছে, কিন্তু মেহেদি শুনতে নারাজ, ও কিছুতেই শুনছে না। অগত্যা সোহা তাকে প্রশ্ন ছুড়ে। মেহেদি বরাবরই শান্ত, আজও শান্তভাবে সোহার হাত দুটো নিজের হাতের মাঝে নিল। ঠান্ডায় জমে আছে তা। মেহেদি ওর কপালে চুমু খেয়ে বলল। আমি নিজের সাথে ওয়াদা করেছি সোয়া, যে পর্যন্ত আমার সন্তানকে ভালো রাখতে না পারবো ওই পর্যন্ত তাকে ছুঁয়ে দেখবে না। আমি ওকে ছুঁতে চাই না সোয়া। তুমি আমাকে সেদিন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছো আমার অসহায়ত্ব। সেদিন আমার এত বছর পর তো মনে হয়েছিল আমি গরিব। আমরা কখনো না খেয়ে থাকিনি সোয়া, সবই তো আছে, শুধু উচ্চ বিলাসিতা নেই। আমি জানতামই না গরিবদের বাবা হতে নেই, একদমই জানতাম না। আমি তো ভাবতাম গরিবরাও বাবা হয়, যেমন আমার বাবা গরিব। আমি যেভাবেই হোক টাকা কামাবো সোয়া। যতদিন আমার শরীরে বল আছে ততদিন আমি কাজ করব। আমার সন্তানকে আমি ভালো রাখতে চাই সোয়া। সোহা মেহেদির হাত ছাড়িয়ে ধীরে ধীরে ওর পায়ের কাছে বসলো, 2 পা চেপে ধরে বলল। আমাকে কি মাপ করা যায় না? পা ছাড়া সোয়া, ওঠো। বলুন, মাপ করা যায় না? তুমি ভুল করনি। মেহেদি, আমার ভুলের শাস্তি এত বড় কেন হচ্ছে আপনি কি বুঝতে? কাকুতি করা সোহার শরীর টলতে লাগলো। মেহেদি ওকে পা ছাড়াতে বললেও সোহা ছাড়ছে না। ও ধীরে ধীরে ঢলে পড়ে। মেহেদি ঘাবড়ে গেল, তাড়াতাড়ি বসে সোহাকে কোলে তুলল। জোরে ওর মাকে ডাক দিতে তিনি দৌড়ে এলেন। সোহাকে দেখে চমকালেন প্রচুর। তাড়াতাড়ি বিছানায় শুইয়ে দিল সোহাকে। মেহেদি অস্থির হয়ে বলল। মা,
মা ওর কি হলো? ডাক্তার ডাক, তাড়াতাড়ি যা। মেহেদি যায় না। ও সোহাকে কোলে তুলতেই ওর মা ধমকে ওঠে। মেহেদি ভরা চোখে তাকিয়ে বলে, হসপিটালে নিতে হবে আম্মু। রাখ ওকে, এখন এসব স্বাভাবিক। ফার্মেসি থেকে ডাক্তার ডাক শুধু। অতিরিক্ত চিন্তায় জ্ঞান হারিয়েছে সোহা। ডাক্তার শুধু বিশ্রাম করতে বলে বিদায় নিয়েছে। মেহেদির মা ওর পাশে বসে গরম ভাত খাওয়ালেন। সোহা চুপচাপ খেয়েছে। পাশেই মেহেদি মাথা নিচু করে বসা। ওর মা বুঝলেন স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব চলছে, কারণ তিনি জিজ্ঞাসা করলেন না, শুধু যাওয়ার সময় বললেন, মেহেদি বাইরে আয়, দুধ গরম করে দিই সোহার জন্য। চুপচাপ মায়ের পিছু গেল মেহেদি। সোহা তখন পেটে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। ঠান্ডা বাতাস যাতে না আসে তাই বন্ধ করা। সোহার মন চাইল জানালা খুলে দিতে, একটু ঠান্ডা বাতাস গায়ে মাখতে। মেহেদির মা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুই কি ঝগড়া করে এসেছিস সোহার সাথে? জ্ঞান কেন হারালো মেহেদি? দেখ, এই সময় মেয়েদের মন এমনিতেই ভালো থাকে না। ওর সাথে সময় কাটাবি কি, উল্টো তুই রাতভর বাইরে থাকছিস। সময় থাকতে মূল্য দে মেহেদি, না হয় পস্তাবি। মাথা নিচু করে কথাগুলো শুনে মেহেদি চলে গেল। সোহার পাশে দুধ রেখে দরজা আটকে এলো মেহেদি। দুজন চুপচাপ। মেহেদি বলল, দুধটা খেয়ে নিতে। ভালো লাগছে না। খেতে হবে। কিছুক্ষণ নীরব থেকে সোহা বলল, আপনি কি বের হবেন? মেহেদি মাথা তুলে তাকালো, বলল, তুমি কি চাও? না। তাহলে যাচ্ছি না। আমাকে বুকে নেবেন মেহেদি? হুম। মেহেদি পা তুলে কম্বলের নিচে ঢুকে গেল। বুকে টেনে নিল সোহাকে। সোহা অল্প স্বরে কেঁদে ফেলল। মেহেদি সোহার কাঁধে মুখ গুজে কেঁদে ফেলল। সে সুখে থাকতে চায়, ছোট্ট একটা কুড়ে ঘরই যথেষ্ট সুখে থাকতে। পৌষ আর কিছুতে এখানে থাকবে না। তৌসিফ এত বুঝালো, কিন্তু না, ওর দফা এবং দাবি একটাই, আর সেটা হলো অস্ট্রেলিয়া ত্যাগ। যে করেই হোক সুন্দর এই দেশটায় থাকবে না। তৌসিফ 2 দিনের সময় চাইল, কিন্তু পৌষ তাতেও নানানভাবে জ্বালাতন করছে। ওর নাকি এখানে গা চুলকাচ্ছে। তৌসিফ হতাশ চোখে তাকালো। পৌষ তখন ইচ্ছে করে গলা চুলকাচ্ছে। তৌসিফ কফির মগে চুমুক দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।